এখন শুনবেন আজকের গল্প। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। একটা কথা শুনবেন কি? হ্যাঁ বলুন। এখানকার কোনো লোকই রাত্রে ও পথে হাঁটে না। হাঁটে না কেন? ডাকাতের ভয়টাই আছে নাকি? ডাকাতের ভয়ে নয়। কে? কে গো? আমি। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের নিশীথ রাতের কাহিনী। গল্প পাঠে শান্তনু দত্ত। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। শুরু হচ্ছে আজকের গল্প নিশীথ রাতের কাহিনী। ঘড়িতে তখন রাত 10টা। অন্ধকার আকাশে গড়গড় করে মেঘ ডাকছে। বৃষ্টি কখনো মুষলধারে ঝুপঝুপ করে, কখনো আবার অল্প কমে টিপ টিপ করে পড়ছে। কিন্তু রিমঝিম বা রমঝম শব্দ সমানে চলেছে। প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে শনশন শব্দ ভেসে আসছে। ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে দাঁড়িয়ে পড়ল। বিমল, সুরেন, অজিত, দুলাল ও বিমলের বোন কমলা এক দুর্যোগের রাত্রে ময়নাপুর স্টেশনে এসে নামে হরিণবাড়ি গাঁয়ে যাবার উদ্দেশ্যে, এক বিয়ে বাড়ির নেমন্তন্ন রক্ষার জন্য। ময়নাপুর 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 ময়নাপুর। স্টেশন শুনশান। ওহে ওহে, শিগগিরই নেমে পড়ো, গাড়ি এখানে মোটে 3 মিনিট থামে। জঞ্চার পুরুষ ও একজন মহিলা যাত্রী স্টেশনে নামলো। চলো চলো চলো। ও দাদা, আমার হাত ব্যাগটা তো গাড়িতেই পড়ে রইলো। কমলি, তোকে নিয়ে আর পারি না। কোন দিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলবি। দাঁড়া, এনে দিচ্ছি। ওরা 5 জন ট্রেন থেকে নামে। সঙ্গে কিন্তু আর কেউই স্টেশনে নামেনি। ট্রেন ছেড়ে চলে যায়। কিন্তু ওরা ছাড়া একটি মাত্র লোককে অজিত দেখতে পায়। ইতিমধ্যে স্টেশন মাস্টার ওদেরকে দেখে জিজ্ঞেস করে, এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন মশাই? আগে হরিণবাড়ি গাঁয়ে। আমরা বরযাত্রী, বরের বন্ধু। বিকালে একদল লোক বর নিয়ে হরিণবাড়ি গিয়েছে বটে। আমাদেরও তো সেই ট্রেনেই আসবার কথা, কিন্তু ট্রেন ফেল করে বাঙালিত্ব বজায় রেখেছি। তবে শেষ রাতে লগ্ন তো, বিয়ের আগেই গিয়ে পড়তে পারবো। আপনাদের সঙ্গে মেয়েও রয়েছেন দেখছি। আগে উনি আমার বোন। আমরা কন্যাপক্ষের লোক। আমরাও ট্রেন ফেল করে বরযাত্রীদের দলে যোগ দিতে বাধ্য হয়েছি। অজিত, ঘড়িতে কটা বাজলো দেখো তো। 10টা 15। দিন বুঝে ট্রেনও আজ 45 মিনিট লেট। আচ্ছা স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি এখান থেকে কত দূরে? 2 মাইল। সে কি? আচ্ছা, স্টেশনে ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যাবে তো? এটা হাওড়া কি শিয়ালদা বলে ভুল করবেন না। এটা অজপাড়াগাঁয়ের স্টেশন। আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না। তার উপরে এই রাত্রে আর এই দুর্যোগে আপনি হাসালেন মশাই। জানেন, এতক্ষণে পথঘাট সব জলে ডুবে গেছে। পা গাড়িও চলবে কিনা সন্দেহ। ও হে অজিত, ও হে দুলাল, শুনছো তো? শুনছি সব। আজকের এই আকাশের মতন আমারও প্রবল বেগে চোখের জল ফেলতে ইচ্ছে হচ্ছে।
বাড়ি থেকে বেরোবার সময় একটা কালো বেড়াল দেখে বেরিয়েছিল, তখনই জানি বিপদ না হয়ে যায় না। কিন্তু বিপিনের বিয়ে যেমন করেই হোক যেতে তো হবেই। কিন্তু যাবেন কেমন করে? দুখানা পা তো কোনো কাজেই লাগবে না আপনার। 4 পা থাকলেও আজ যেতে পারতেন না, কারণ খানিক পরেই পথ গিয়ে পড়বে মাঠের ভিতর, সেখানেও 1 কোমর জল। ও দাদা, শুনছো তো? তার উপর এই নিরেট অন্ধকার, আবার সঙ্গে মেয়ে। চমৎকার। না না, তবু চেষ্টা তো একবার করে দেখতেই হবে। দুলাল, তুমি হ্যারিকেন লণ্ঠন দুটো জ্বালো তো, সঙ্গে টর্চও আছে। অন্ধকারের জন্য ভাবি না। কিন্তু আমি ভাবছি মাঠ ভরা 1 কোমর জলের কথা। কুমলিকে কি শেষটায় কাঁধে করে নিয়ে যেতে হবে? মাফ করো দাদা, অতটা পরিশ্রম নাই বা করলে। কোলে চড়া আর কাঁধে চড়া জন্ম জন্মান্তরের জন্য তোলা রইল। তাহলে কি সাঁতার কেটে মাঠ পেরোবি? কাঁধে চড়া কি সাঁতার কাটা, ও দুটোর একটাও আমার দ্বারা হবে না। মা গো, আমার বিয়ে দেখে কাজ নেই। ঠিক এই জন্য বলে পথে নারী বিবর্জিতা। বিমলবাবু, তাহলে আপনি বরঞ্চ আপনার বোনকে নিয়ে স্টেশনেই থাকুন, আমরা বরঞ্চ অগ্রসর হই। আচ্ছা স্টেশন মাস্টার মশাই, হরিণবাড়ি যাওয়ার পথটা কোন দিকে? স্টেশন থেকে নেমেই মা দিকে। অজিত, দুলাল, তোমরা লণ্ঠন দুটো নাও তো, আমার কাছে টর্চ আছে। তাহলে মশাইরা কি নিশ্চয়ই যাবেন? তাছাড়া আর উপায় কি বলুন? আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি চানাচুরওয়ালা অবধি নেই। পথের ওপারে চব্য চস্য লেজ্জ পেয়েও আমাদের জন্য একেবারে সগৌরবে অপেক্ষা করছে। তো এখানে বসে থেকে তো আর উপবাস করতে পারি না। কিন্তু একটা কথা শুনবেন কি? হ্যাঁ বলুন। এখানকার কোনো লোকই রাত্রে ও পথে হাঁটে না। হাঁটে না কেন? ডাকাতের ভয়টাই আছে নাকি? ডাকাতের ভয় নয়। তাহলে কি ভূতের ভয়? মশাই, আমরা খাস কলকাতার সুসভ্য ছেলে, পাড়া গায়ে অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম টুকতে পথ পাবে না। যাকে যাকে, চলো চলো হে, ক্রমেই রাত বাড়ছে, আর দেরি নয়। এই কমলি, ওদের সঙ্গে আমরাও একবার চেষ্টা করে দেখবো নাকি? নিতান্ত বেগতিক দেখলে শেষটা না হয় ফিরেই আসা যাবে। কি বলিস? যা ভালো বোঝো করো দাদা, কিন্তু আমার কেমন ভয় করছে। ভয় আবার কিসের রে? সঙ্গে এতগুলো লোক। নে চল, আমার হাত ধর। এই নিন মশাই আমাদের টিকিট। আপনারা তো 5খানা টিকিট দিলেন, কিন্তু ও ভদ্রলোকের টিকিট কোথায়? কে উনি? না না, ওনাকে আমরা চিনি না। বিমলবাবু, উনি কি আপনাদের লোক? ও না না, ওকে কখনো দেখিনি। অত বড় লম্বা গোঁফ আমি জীবনে কখনো দেখিনি। আরে আরে আরে, লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যায় যে। আরে ও মশাই, মশাই শুনছেন? আরে আরে, গেল গেল গেল, লাইনের উপর দিয়েও যায় কোথায়? কুলি কুলি পাকড়ো। লোকটা কে বলো তো? গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি। হয়তো অন্য কামরায় ছিল, কিন্তু লোকটার গোঁফ জোড়া দেখেছো? যেন কাঁকড়ার 2খানা দাঁড়া। আমি লক্ষ্য করেছি দাদা, ও পিছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। আমিও লক্ষ্য করেছি। এমন অন্ধকারে ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মানে তুমি কি বলতে চাও? ওর চোখ দুটো একেবারে বেড়ালের চোখের মতো জ্বলছিল? জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি। জ্বলছিল না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন মরা মাছের মতো স্থির ভাবহীন দুটো ড্যাব ড্যাবে চোখ। তোমরা এত কাছে রয়েছ, তবু তোমাদের চোখ ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু দূর থেকেই ওর চোখ স্পষ্ট দেখতে পাচ্ছিল। অজিতের ঘুম পেয়েছে, ও এখনই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।
আর ওর খিদেও পেয়েছে নিশ্চয়, কারণ উপমা দুটো এত মুখরোচক, কাঁকড়ার দাঁড়ার মতো গোঁপ আর মাছের মতো চোখ, দেখো দুটোই কিন্তু খাবার জিনিস। ও আদমি ভাগ গয়া হুজুর। বেটা রেল কোম্পানিকে ফাঁকি দিল আর কি। না না, চলো চলো, আর দেরি নয়। বিমল বাবু, আপনার বোনকে নিয়ে আপনি আমাদের মাঝখানে চলে আসুন। তুক্কা তুক্কা, নচ্ছার পাখি গলা সাতবার আর সময় পেল না। কালো বেড়ালের ওপর কালো পেঁচা, কুলক্ষণের ওপর কুলক্ষণ। মশাই, চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন। পেঁচার ডাকেই চমকে উঠলেন, এখনো অনেক কিছুই ডাকতে পারে। সকলে স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ নীরবে এগোতে লাগলো। ভীষণ শব্দে একবার বাজ পড়ার আওয়াজ হলো, তারপর সেই একটানা রিমঝিম ধারাপাত, ঝোড়ো বাতাসের গোঁ গোঁ শব্দ এবং অরণ্যের আর্তনাদ, কখনো নিকটে, কখনো দূরে, কখনো স্পষ্ট, আবার কখনো অস্পষ্ট। বন্ধুত্ব রক্ষার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে আসা, কিন্তু শেষ অবধি আত্মরক্ষা করতে পারবো বলে তো মনে হচ্ছে না। এরকম হড়হড়ে কাদার সঙ্গে ইস আর কখনো পরিচয় হয়নি। ঠিক যেন স্কেটে চড়ে এগিয়ে যাচ্ছি, পা ফেলছি কোথায়, ও বাবা, আর দাঁড়াচ্ছি গিয়ে কোথায়। বিমল, লুচি মন্ডা খাওয়ার আগে অনেকগুলো আচার খেতে হবে দেখছি। দেখে কমলি, খুব সাবধান। ও কিছু নয়, এটা একটা গোখরো সাপ। আরে ভয় নেই কমলা দেবী, ভয় নেই, ও আপনাকে কামড়াতে আসেনি, নিজের প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে। বৃষ্টি আর ঝড় যে বেড়ে উঠল, পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একত্রে ষড়যন্ত্র করে আজ আমাদের আক্রমণ করতে এসেছে। অজিত কবিতা লেখে কিনা, এই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে। সৌন্দর্য বর্ণনা করবার মতো মনের অবস্থা আমার আজ নেই ভাই। আমি ভাবছি স্টেশন মাস্টার রাতে আমাদের এ পথে যেতে মানা করে ভয় দেখালেন কেন? বাবারে, তা আর কিছু ভাবছো? আর ভাবছি স্টেশনের সেই টিকিটহীন অসাধারণ লোকটাই বা কে। দেখে তো তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, এই কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়াগাঁয়ের লোকেরা বাহাদুরি বলে মনে করে। আর ওই লোকটা কে? আরে রেল কোম্পানির শত্রু, বিনা টিকিটের যাত্রী। দেখ, জুয়াচোর মাত্রেই অসাধারণ, কিন্তু তার চোখ দুটো তো তুমি দেখোনি। আবার সেই চোখ জ্বালালে দেখছি। দাদা, তুমি অজিত বাবুকে ওইভাবে কথা কইতে মানা করে দাও, আমার বুকটা ছেদ করছে। এ বাবা, দুরাত্মা অজিত, আরে তুমি কি ভুলে যাচ্ছ যে আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন? ও দাদা, দাদা গো, বাঘ! ওরে বাবা রে, বাঘ! ওই বনের ভেতর থেকে ডাকছে। কমলি, দৌড়ো! খুব তাড়াতাড়ি দৌড়ে ওরা খানিকটা এগিয়ে গেল। বাঘটা সঙ্গে আসছে না তো? না, বোধহয় বাঘটা আজ শিকার খুঁজছে না, কেবল ঝড় বৃষ্টি আর বজ্রাঘাতের বিরুদ্ধে নিজের প্রবল প্রতিবাদ জানাচ্ছে। সুরেন, তুমি সব ব্যাপারে আমার ঠাট্টা করে উড়িয়ে দিও না। এখনই কি হতো বলো দেখি। আরে কি হতো তার ভাবা মিছে, কিছু তো হয়নি, সেটাই হচ্ছে বড় কথা। দাদা, স্টেশনে ফিরে চলো। বলিস কি?
ওই বাঘের মুখ দিয়ে? তবে কি হবে? হবে আর কি কমলা দেবী, এইবারে সাঁতার কাটাটাই বাকি আছে। আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি। আচমকা বিষম চিৎকারে আবার বাঘ ডেকে উঠল। ওটা কি মাঠ? ওই যে বিদ্যুতের আলোয় দেখা গেল সমুদ্রের মতন কেবল থই থই করছে জল আর জল। মন্দ আর কি, এও তো একটা নতুনত্ব, বাংলাদেশে বসেই সমুদ্র দর্শন। ওই সর্বনেশে মাঠে নামলে কি আর রক্ষে আছে? ফিরে চলো দাদা, ফিরে চলো। না, দেখছি স্টেশন মাস্টার যেটা বলেছিলেন সেটাই ঠিক, এই মাঠ এখন পার হওয়া অসম্ভব। ও দাদা গো, দাদা বাঘটা এদিকে আসছে যে। কে 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 গো? আমি। ও বাবা গো, এদিকে সমুদ্রের মতো মাঠ আর ওদিকে জমের মতো বাঘ, এখন উপায় কি? উপায় আছে। দুলাল ওই গাছতলায় তাকিয়ে দেখল অজিতের সেই লোভনীয় কাঁকড়ার দাঁড়া আর মাছের চোখ। সুরেন, দেখেছ গাছতলায় ওই গুটগুটে অন্ধকারে আমাদের লণ্ঠনের আলোতে ওর দেহটাই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ওর চোখ দুটো দেখো কত স্পষ্ট দেখা যাচ্ছে। দাদা, ওকে দেখে আমার বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? চুপ 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 চুপ। মশাই যে দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছেন। আপনারা হরিণবাড়ি যেতে চান বরযাত্রী? আগে হ্যাঁ, মানে সবই তো জানেন দেখছি। কিন্তু দেখছেন তো যাওয়া অসম্ভব। হ্যাঁ, সে তো দেখছি, আর স্টেশনে ফেরাও অসম্ভব, বনে তো আবার বাঘ ডাকছে। এই পথে ফিরে একটু এগোলেই আমার বাড়ি। অজিত, দুলাল, ভাববার সময় নেই। কি করবে তাড়াতাড়ি বলো। আমার বাড়িতে আজ রাত্রে অনায়াসেই থাকতে পারেন। দাদা আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। ও চোখ দুটো দেখো। আরে যেতেই হবে, উপায় নেই। আমার মন বলছে ওর সঙ্গে যাওয়ার চেয়ে মাঠের জলে ঝাঁপ দেওয়া ভালো। তোমার মনকে এত বেশি কথা বলতে মানা করে দাও। কিন্তু মশাইয়ের পরিচয় জানতে পারি কি? পরিচয়? লোকে আমাকে কদমপুরের জমিদার বলেই জানতো। হ্যাঁ, জানতো? কারণ আমার জমিদারি তো আর নেই, কেবল আমি আছি, আর আছে নিস্তারিণী অর্থাৎ আমার স্ত্রী, আর আছে একখানা ভুতুড়ে বাড়ি। সবই দৈবের খেলা, বুঝেছেন? নিশ্চয়ই। আজ এখানে আমাদের অভাবিত আবির্ভাবকেও দৈবের খেলাই বলতে পারি। কিন্তু এত রাত্রে আমরা গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে না, কিচ্ছু অসুবিধে হবে না। আসুন। দাদা, লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। আমার যে রক্ত জল হয়ে যাচ্ছে দাদা গো। ওরে বাবা, কি হলো? ভয় কি?
ওটা আমার পোষা বাদুর। পোষা বাদুর? ও বাবা, আপনি বাদুর পোষেন নাকি? না না না, আমি পুষি না, তবে বাদুড়ই আমার পোষ মেনেছে। আপনি কি 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 বলছেন মশাই? অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাদুড়ের বাসা। তাই বলুন। সুরেন সুরেন, এখনো ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। আর যেখানেই যাই বাঘের মুখে যাচ্ছি না, এইটুকু জানি। এইবারে আমারও খুব ভয় হচ্ছে সুরেন। দেখো দেখো, এখনো সময় আছে। তুমি চলো 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 চলো। তোমরা না, তোমরা কাপুরুষ। আরে আমরা এতগুলো জোয়ান পুরুষ, আমাদের ভয়টা কিসের? মশাই, আপনার বাড়ি আর কত দূরে? আমার বাড়ি এই যে সামনে। অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি? টর্চটা জ্বালুন, জ্বালুন না। এর অল্প কিছু পরে তারা এক জরাজীর্ণ বাড়ির সামনে এসে দাঁড়ালো। কি সর্বনাশ! এই বাড়িতে আপনি থাকেন? এ তো যে কোনো মুহূর্তে আপনার মাথায় ভেঙে পড়তে পারে। উপায় কি? দৈবের লীলা। একজন লণ্ঠন নিয়ে আগে আগে চলুন। এই আমাদের সদর দরজা। ও বাবা, এই তো দরজার দুখানা পাল্লাই অদৃশ্য হয়ে গেছে দেখছি। এটা বাঘ ঠাক ভেতরে ঢোকে না? বাহ, বাঘ আমাকে ভয় করে। ওকে, ওর কথার ধরনে আমার প্রাণ কেঁপে কেঁপে উঠছে। আমি বাড়ির ভিতর যাবো না দাদা। পাগলামি করেছি না, ভেতরে এতক্ষণে বৃষ্টির হাত থেকে রক্ষা পেলাম। হাড়ের ভেতর অব্দি যেন জলে ভিজে গেছে। কি ঠান্ডা! দেখো দুলাল, দালানের মেঝের দিকে তাকিয়ে দেখো, ধুলোয় পা বসে যাচ্ছে। কত বছর এখানে ঝাঁট পড়েনি কে জানে। এ মানুষের বাড়ি নয়। কি বলেন? আপনার কথা শুনতে পেয়েছি। ঝাঁট দেবে কে? কে দেবে? জমিদারি নেই বটে, কিন্তু ঝাঁট দিতে শিখেনি আজও। তবে ঝাঁট দেবে কে? কে দেবে? আমার গিন্নি দেবে নাকি? অচিত, অচিত, তুমি অতি নির্বোধ। না না মশাই, আমার বন্ধু তো কথার কথা বলছিল। আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। নিস্তার, নিস্তার। কর্তা নাকি? কর্তা নাকি? দেখো দেখো, এসে নিস্তার। কাকে এনেছি দেখো। ওকে দাদা, ও তো মানুষ নয়, কিছুতেই মানুষ হতে পারে না। যেন খালি ছাল ঢাকা হাড়ে করা চামুন্ডার মূর্তি, চোখ দুটো আগুনের ভাটার মতন। ও মা গো! তাই তো, আমরা কোথায় এলাম? কে এসেছে কর্তা? কাকে এনেছ কর্তা? দেখো দেখো, তোমার ছেলের বউ গিন্নি, তোমার বেটার বউ। কই আমার সোনার বউ কই?
ওই যে ওই যে ওই যে ওই যে এগিয়ে এসো, এগিয়ে এসো বৌমা, এগিয়ে এসো। দাদা, ও দাদা গো, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই দাদা। ওই পেটুটা যে আমাকে ধরতে আসে, ও দাদা বাঁচাও, আমাকে বাঁচাও। কি ব্যাপার, কি ব্যাপার? অজিত, দুলাল, তোমরা কমলা দেবীকে আগলাও। সরে দাঁড়া, সরে দাঁড়া, তোরা সরে দাঁড়া। গিন্নির পথ ছাড়, নইলে তোদের কি হবে জানিস তো? খবরদার, খবরদার, আর এক পায়ে গুলে এই লাঠি মেরে মাথা একেবারে গুড়িয়ে দেব। পালিয়ে এসো, পালিয়ে এসো সুরেন, পালিয়ে এসো। পালা পালা কমলি, আমি পথ আগলে দাঁড়িয়ে আছি, পালা। সবাই পালিয়ে এসো গো, এই সবাই পালিয়ে এসো, এ তো ভূতের বাড়ি রে, ভূতের বাড়ি, সবাই পালিয়ে এসো, পালিয়ে এসো। জমিদারের অট্টহাস্যের সঙ্গে মিশে গেল নিস্তারিণীর তীক্ষ্ণ কান্না আর কমলার আর্তনা। সকলে চিৎকার করতে করতে দ্রুত পালিয়ে এলো। সুরেন এবং সকলে পালাতে পালাতে চলল স্টেশনের দিকে। জমিদারের হাসি নিস্তারিণীর কান্নার বদলে তখন জেগে উঠল চারিদিকে ঝড়ের গর্জন আর বৃষ্টির শব্দ। ক্রমে ভোরের আলো ফুটল। ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেছে। ভোরের পাখিরা ডাকছে। সকলে এখন ময়নাপুর স্টেশনে। বাঁচলুম, এখনই ট্রেন আসবে, কিন্তু স্টেশন মাস্টার কোথায়? ওই যে স্টেশন মাস্টার আসছেন। এই যে, আপনারা কখন ফিরে এলেন? বিয়ে বাড়ি যাননি? বিয়ে বাড়িতেই যাব বটে বাবা, প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছি, এই ঢের। দুর্যোগে যেতে মানা করলুম, শুনলেন না তো? বাঘের খপ্পরে পড়েছিলেন বুঝি? বাঘের খপ্পরে নয় মশাই, বাঘের খপ্পরে নয়, রীতিমতো ভূতের খপ্পরে। সব জেনে শুনে আর চেপে যাচ্ছেন কেন? ভূতের খপ্পরে? ও, পথে ভূতের ভয় আছে তা তো জানতুম না। তবে কি, থামলেন কেন? আমি এখানে মোটে মাস 3 বদলি হয়েছি, সত্যি মিথ্যে জানি না। তবে লোকের মুখে শুনেছি কি এক কদমপুরের জমিদার নাকি রাত্রে দুর্যোগ হলেই পথে বেরোয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার সঙ্গে জমিদার গিন্নিও রয়েছেন। তাও শুনেছি। তাদের কারোকেই আমার চোখে দেখার সৌভাগ্য হয়নি। তবে শুনেছি তারা দুজনেই পাগল। পাগল? হ্যাঁ, অনেক কাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসেনি। ফিরে আসেনি কেন? পথে নৌকাডুবি হয়ে মারা পড়ে। তার কিছুকাল পরেই ছেলের শোকে কর্তা গিন্নি দুজনেরই মাথা খারাপ হয়ে যায়। জমিদারি 5 ভূতে লুটে খায়। তারপর থেকে দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি বিষম বাড়ে। কর্তা বনে বনে ঘোরে,
লোকজন দেখলেই ছেলের বউয়ের বরযাত্রী বলে বাড়িতে ধরে নিয়ে যায়। মেয়ে দেখলে তো কথাই নেই, বাড়িতে নিয়ে গিয়ে বলে, গিন্নি তোমার বউ এনেছি। আচ্ছা, তার ভয়ে কি ওই অঞ্চলে লোক চলাচল বন্ধ? ঠিক তারই ভয়ে নাও হতে পারে। রাত্রে এখানে বাঘ বেরোয়। তা আপনারা কি সেই পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন? পড়েছিলুম বলে পড়েছিলুম। বাপ রে বাপ, ভাবলে এখনো গা শিউরে ওঠে। কিন্তু কবিবার অজিত, তোমার কবি কল্পনার বাহাদুরি আছে বটে। মরা মাছের মতো চোখ অন্ধকারেও দেখা যায়। উফ, ধন্য। বিমল, সব শুনলি তো? কমলি, এখন কি করবি? রক্ষে করো দাদা, ভূতি হোক আর পাগলি হোক, আরও পথে নয়। পরের ট্রেনেই কলকাতায় যাব। এতক্ষণ শুনছিলেন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে হেমেন্দ্র কুমার রায়ের নিশীথ রাতের কাহিনী। প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়, যার প্রকৃত নাম প্রসাদ দাস রায়। তার জন্ম 18 এপ্রিল 1888, মৃত্যু 18 এপ্রিল 1963। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার কয়েকটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হয়। 1951 সালে তাঁর নিশীথিনী বিভীষিকা অবলম্বনে বাংলা চলচ্চিত্র জিঘাংসা নির্মিত হয় এবং 1962 সালে সেই গল্প নিয়েই তৈরি হয় হিন্দি চলচ্চিত্র 20 সাল বাদ। নিশীথ রাতের কাহিনী। গল্প পাঠে শান্তনু দত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অরিজিৎ ভদ্র, মনীষ ঘোষ, আর্য জানা, জয়িত্রী ব্যানার্জি এবং শান্তনু দত্ত। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।